দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে দেশটিতে। খামেনির ছেলে মুস্তফা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ঝুঁকিতে 7 লাখ প্রবাসী বাংলাদেশি, চরম অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহ। দেশে যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। 9 উপজেলায় পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে পাইলট কৃষি কার্ড, জানিয়েছেন কৃষিমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মে মাসে, জানালেন পরিবেশ মন্ত্রী। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ ও অভিযান শিগগিরই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা 5ম দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে প্রতিশোধের হামলা অব্যাহত রেখেছে ইরান। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইতে মার্কিন কনসুলেট ভবন। ভূপাতিত করা হয়েছে ইসরায়েলের 6টি হারমেস 900 ড্রোন। প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় হত্যাযজ্ঞ চলছে ইরান, লেবানন, ইরাকে। এ পর্যন্ত ইরানে 1000-এর বেশি মানুষকে হত্যার খবর দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। 2 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের 2টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের 14টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে 4 দিনে অন্তত 9000 মার্কিনি মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 28 ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর পুরানো শত্রু ইসরায়েলের বিভিন্ন শহরে এভাবে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। আহভেজ, খামানে আর তাবরিজ এলাকায় ইসরায়েলের 6টি হারমেস 900 ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। ঘোলাটে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলো উদ্যোগ নিলে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। 4 দিনে ইরানে অন্তত 2000 অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানে অন্তত 17টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানেও হামলা হয়েছে। 4 দিনে ইরানে 1000-এর বেশি মানুষকে হত্যার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেয়া হয়েছে ইরানের কোম শহরে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ভবন। যে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই হামলার দিনই নতুন নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা সম্ভবত বিমান হামলায় নিহত হয়েছেন। এইদিকে দেশ আর জনগণের সুরক্ষা চাইলে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ব্যবস্থা গ্রহণের জন্য লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় হত্যার শিকার আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা।
2019 সালে এই কট্টর নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আলী খামেনিকে হত্যার 4 দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তফার নাম ঘোষণা করল 88 জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। 56 বছর বয়সী মুস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মুস্তফা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মুস্তফার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খামেনির নাতি হাসান খামেনি আর রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী 67 বছর বয়সী আলী রেজা আরাফির নামও আলোচনায় ছিল। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরান তার শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা মাথা নত করবে না। রাষ্ট্রদূত রাহিমি বাংলাদেশে জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সরকারের বিবৃতির প্রশংসা করেছেন। আমেরিকাকে মহাশয়তান উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ইসরায়েল সকল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে। সর্বোচ্চ নেতা যুদ্ধের এই বিভীষিকার মধ্যেও পালিয়ে যাননি। তিনি বীরের মতো জনগণের পাশে থেকে সাহসের পরিচয় দিয়েছেন। খামেনি যখন শহীদ হন তখন তিনি তার অফিসেই কাজ করছিলেন। আমেরিকা তাকে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করেছে, আর এই শাহাদাত ইরানিদের কাছে গর্বের বলেও উল্লেখ করেন জলিল রহিমি জাহানাবাদী। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি নিয়ে রাষ্ট্রদূত রহিমি বলেন, বাহরাইন, সৌদি আরব, দুবাই ও কাতারে থাকা আমেরিকান ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ইরানের 800 নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, যার মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। রাষ্ট্রদূত পরিষ্কার করেন, প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো, কিন্তু এসব দেশের মাটি ব্যবহার করে যদি আমেরিকানরা ইরানিদের হত্যা করা অব্যাহত রাখে তবে ইরান সেই সব ঘাঁটিতে পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অভিবাসন খাতে বড় ধরনের ঝুঁকিতে। এর ফলে প্রায় 60 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থান, নিরাপত্তার পাশাপাশি চরম অনিশ্চয়তার মুখে দেশের রেমিটেন্স প্রবাহ। এই অস্থিরতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি সংকটে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। মোকাবেলায় এখন থেকেই সরকারকে পরিকল্পনা নেওয়ার পরামর্শ তাদের। শুভ মাহফুজের রিপোর্ট। ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে অশান্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পুরো বিশ্বেই পড়েছে এর প্রভাব। এতে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার। অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজার বাংলাদেশের। মোট অভিবাসীর 67% যায় সৌদি আরবে, এরপরে কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুদ্ধ পরিস্থিতির আতঙ্কে প্রবাসীরা। আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী ছুটি শেষে ফিরতেও পারছেন না কর্মস্থলে। অভিবাসী ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন খাতে বিরূপ প্রভাবের পাশাপাশি রেমিটেন্স কমার সংখ্যাও ব্যাপক। মধ্যপ্রাচ্যে এই সংঘাতকে বাংলাদেশের অভিবাসন খাতের বড় ধরনের একটা সংখ্যা তৈরি করবে। আমাদের অভিবাসী কর্মীদের প্রায় 50 থেকে 60% থাকে কিন্তু মধ্যপ্রাচ্যে। প্রতি বছরের যে আমাদের প্রবাসী আয় তার 15 থেকে 18 বিলিয়ন ডলার পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব থেকে এসে থাকে। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আমাদের অভিবাসন খাত, আমাদের আর্থিক খাত সহ আমাদের জীবন জীবিকাতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আপনার চলমান থাকে, স্থায়ী হয়, বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়বে। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকটে পড়বে। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি করতে সক্ষমতা অর্জন করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারবে না। বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে গেলে বাংলাদেশের আপনার বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আপনার চলমান থাকে, স্থায়ী হয়, বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়বে। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকটে পড়বে। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি করতে সক্ষমতা অর্জন করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারবে না। বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হয়ে গেলে বাংলাদেশের আপনার বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেই পরিকল্পনা নেয়ার তাগিদ বিশ্লেষকদের।
যদি ফিরিয়ে আনতে হয় তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা হবে, এর খরচ কে বহন করবে, এই ধরনের একটা কর্মপরিকল্পনা সরকারের কিন্তু আগে থেকে এখন রোডম্যাপ তৈরি করা দরকার। যদি মার্কিন যুক্তরাষ্ট্র অটল থাকে, ইরান অটল থাকে, ইরান যদি প্রতিশোধ নিতে একেবারেই খুব দীপ্ত থাকে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি হয়তো কিছুদিন থামবে, আবার কয়েকদিন পর কিন্তু সেই ধরনের পরিস্থিতি উস্কে দিবে। তো এই অবস্থায় মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার রয়েছে এর পাশাপাশি আমাদেরকে নতুন শ্রমবাজারের দিকে যেতে হবে। আমরা বলছি আমাদের ইউরোপের শ্রমবাজারের কথা বলছি, জাপানের শ্রমবাজারের কথা বলছি, কোরিয়ার শ্রমবাজারের কথা, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের কথা বলছি। এ ধরনের নতুন শ্রমবাজার কিন্তু আমাদেরকে মনোযোগ দিতে হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের বিকল্প শ্রমবাজার তৈরিতে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। যুদ্ধটা যদি চলমান থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে নতুন সরকারের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেকগুলো পথ রয়েছে। আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার G2G সম্পর্কের মাধ্যম দিয়ে হোক, আপনাকে অন্য একটা শ্রমবাজারের আপনাকে সন্ধান করতে হবে। বিগত 10 থেকে 12 বছরে যে শ্রমবাজারগুলো বিশ্বে বন্ধ হয়েছে, সেই শ্রমবাজারগুলোকে আপনার কূটনৈতিক দক্ষতা এবং রাজনৈতিক সম্পর্কের মাধ্যম দিয়ে এই শ্রমবাজারগুলোকে যদি উদ্ধার করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের সংকটকে আপনার সরকার মোকাবেলা করার সক্ষমতা অর্জন করবে। শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের করার কিছু নেই, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সাপ্লাই লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে চালানোর পরামর্শ দেন তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অশুল্ক বাধা দূর করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয়ী হবার বিকল্প নেই। পাশাপাশি মজুত থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মার্কেটে আলোকসজ্জা বন্ধ ও ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার সহ সরকারের বেশ কিছু নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাই যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যদি সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক চুক্তিতে ইতিবাচক কিছু দিক রয়েছে, যা নিয়ে দুই দেশের ব্যবসা বাণিজ্যও আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে দুপক্ষই। এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নোটিফিকেশনের 60 দিন পর চুক্তি কার্যকর হবে জানিয়ে তিনি বলেছেন, দেশের স্বার্থ ঠিক রেখে এটি বাস্তবায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক 19% থেকে আরও কমবে বলেও আশা পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
বুধবার সকাল থেকেই ব্যস্ত সময় শুরু হয় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকাল 9:15টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তার বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। ব্যবসা বাণিজ্য সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় এসব বৈঠকে। বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচন এতটা শান্তিপূর্ণ হবে এমন ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের। উৎসবমুখর নির্বাচনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে পল কাপুর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। জানান, কথা হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে, সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। বৈধ কাগজপত্রহীনদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিবেচনা করার কথা আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ কোনো জোটে যোগ দেবে না বলেও জানানো হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পহেলা বৈশাখের আগেই কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। প্রথমে 9টি উপজেলায় কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি গাছ রোপণের লক্ষ্য সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে যাতে প্রভাব না পড়ে সেজন্য সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তারা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রতিদিনের মতো সকাল 9:15টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ততায় কাটান তিনি। দিনের একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সরকারের আরেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সঙ্গেও। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কর্মসূচি চালু হবে। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে। 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের কোনো প্রভাব যাতে দেশে না পড়ে সে ব্যাপারে সরকারের সব দিক থেকে প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে মানে নর্মালিসি থাকে মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার ওখানে আমরা করব। সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। তো ইনশাআল্লাহ আপনার সব দিকেই আমরা মানে আন্তরিকতার চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই। বিকেলে জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আনসারু ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। শুভেচ্ছা বিনিময়ের পর দেশের শান্তি ও নিরাপত্তা এবং জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনি শাসন প্রতিষ্ঠায় সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন তিনি। ফ্যাসিবাদ আমলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল অভিযোগ করে মন্ত্রী বলেন, আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুলিশ বাহিনীটির সঙ্গে আলাপ করেই নেওয়া হবে বলে জানান মন্ত্রী। রিপোর্ট ফজলে রাব্বির। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমদ। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী সংকল্পবদ্ধ আছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেভাবে রেসপন্সিবিলিটির সাথে অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। সারা দেশের অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শীঘ্রই অভিযানে নামার কথাও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই বিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার ধোলাইখাল রোড থেকে সব অবৈধ দখল উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকল্প কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইশরাক হোসেন পুরান ঢাকার ধোলাইখাল থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে চলমান কাজ পরিদর্শন করেন। এই সময় সিটি কর্পোরেশনের পুরান ঢাকা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উন্নয়ন কাজ সম্পর্কে অবগত করেন তাঁকে। প্রকল্পটির কাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পুরান ঢাকা যানজট নিয়ন্ত্রণের বিষয়েও তদারকি করছেন তিনি। ধোলাইখাল সড়কে থাকা সকল অবৈধ দখল উচ্ছেদ করে শিগগিরই পুরো সড়ককে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী। সরকারের যে পলিসি যেটি রয়েছে যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং
জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা অনেকখানে ধোলাইখাল রাস্তা দিয়ে যদি আপনারা যান, আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন যে প্রায় অলমোস্ট কোনো জায়গায় আপ টু 40%, 50% অথবা তার চাইতেও বেশি রাস্তা কিন্তু দখল হয়ে গিয়েছে এবং সেখানে কোনো জায়গায় অলমোস্ট স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের শিশু ইরা হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশু ইরার পরিবারের সাথে দেখা করতে যান তিনি। শিশুটির মা বাবাকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মঙ্গলবার সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় কুমিরা কাজীপাড়া এলাকা থেকে আসামি বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় ছুরিকাঘাতে শ্বাসনালী কাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরাকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশুটির। এটা আমাদের দায়িত্ব এই ধরনের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যেন কেউ পুনরাবৃত্তি করতে সাহস না করে সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, গত 17 বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এসব মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের যেসব স্থানে ৭১ মুখোমুখি যুদ্ধ হয়েছে সেসব স্থান সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। তাই স্থানীয় মানুষ জানেই না ঠিক কী ঘটেছিল ওইসব এলাকায়। এসব এলাকা চিহ্নিত করে সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণাও দেন তিনি। রাজধানীর মগবাজার এলাকায় মুক্তিযুদ্ধ কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমদ আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানে বাড়ানো এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন বলে উল্লেখ করেন মেজর হাফিজ। যত সময় অতিক্রান্ত হয়েছে, যেখানে যেখানে যুদ্ধ হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা স্মারক স্তম্ভ করব এবং আরও যা যা কিছু করা প্রয়োজন স্থাপনা করার জন্য সেটা করব। আপনারা যারা রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদেরও এই ব্যাপারে সহযোগিতা চাই। আপনাদের প্রত্যেকের এলাকাতে আমরা প্রতিনিধি পাঠাবো, সেখানে কিভাবে যুদ্ধ হয়েছে, কোন জায়গায় যুদ্ধ হয়েছে আপনারা জীবিত থাকতে থাকতে দেখিয়ে দিবেন, সেখানে যাতে আমরা কোনো স্থাপনা নির্মাণ করতে পারি এবং যতদিন বাংলাদেশ থাকবে কেমন পর্যন্ত যেন এই স্থাপনা সেখানে থাকে যে এখানে যুদ্ধ হয়েছিল, কারা যুদ্ধ করেছিল। ভুয়া মুক্তিযুদ্ধ কিছু বাদ দিতে হবে, জামুকাকে আরও স্পিড আপ করতে হবে। আমরা সংখ্যায় 5 জন থাকলে 5 জনই থাকবো, 500 জন থাকার তো দরকার নেই। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল 80,000, দেশের মধ্যে আরও ধরলাম 10-20 হাজার, 1 লাখ, 2.5 লাখ এখন কোত্থেকে হলো। কোনো কোনো রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহারের মাধ্যমে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়, কিন্তু বিএনপি তা হতে দেবে না, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। বলেন, যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তার দল। যে কোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা মেটাতে নয়, বরং বিএনপিকে সরকার গঠনের মধ্য দিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি তৈরির জন্য। সভায় বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি উপস্থিত ছিলেন। দলীয় আধিপত্যের মুক্ত আজকের এই নির্বাচিত সরকার দলীয় সরকার বা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। রমজান এলেই বদলে যায় রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। ইফতারের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় সরগরম হয়ে ওঠে এখানকার ইফতার বাজারও। নানা রকম ভাজা পোড়ার অস্থায়ী আয়োজনের পাশাপাশি ভিড় থাকে এখানকার ফলের দোকান ঘিরেও।
বিকেল হতেই তরমুজ, বাঙ্গি, আঙ্গুর, আপেল, কমলা, কলা আর খেজুর কিনতে ভিড় জমান ক্রেতারা। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। রমজানে যেন নতুন রূপ নেয় রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কারওয়ান বাজারের। ঢাকার অন্যান্য জায়গার মতোই রমরমা হয়ে ওঠে ইফতারের সময়। বড় বড় কড়াইয়ে ভাজা হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি। ভাজার পর থরে থরে সাজানো হচ্ছে ট্রেতে। প্রতিদিন বিকেল ৩টার পর থেকেই এখানকার ইফতারের দোকানগুলো জমে উঠতে শুরু করে। অফিস ফেরত, কর্মজীবী থেকে শুরু করে অনেকেই ইফতার কিনতে ভিড় করছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম বেড়েছে। ইফতারের মান নিয়েও অভিযোগ কারো কারো। যেভাবে পণ্যের দাম বেশি, সেখানে মান রক্ষা করে যেভাবে ইফতার তৈরি করা হয়, সেটা আসলে আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর, এটা হচ্ছে প্রশ্নের বিষয়। তা আমি প্রত্যাশা রাখবো ভোক্তা অধিকার যে দপ্তরটা আছে, তারা যেন সেটা মেনটেন করার জন্য বাজার তদারকি করে। এলাকা থেকে তাই কিনলে দাম বেশি পড়ে, আর দাম বেশি হবে কথাটা মানে এই জায়গায় বেশি, যে এই জায়গায় যে একেবারে কম সে ধরনের কোনো কথা না। একটু দাম কম দেখে প্রতিদিন আমি কারওয়ান বাজার আসি। কেনাকাটা করে মহল্লার মানুষ আছে, বাজারের মানুষ আছে, বাজার ব্যবসায়ী আছে। আগের রমজান থেকে একটু কম, যেরকম ধরেন না নির্বাচন মাসের রোজার আগে পড়ে গেছে, তো তাই জন্য আর সব ধরনের মানুষই কেনাকাটা করে আমাদের থেকে। ভাজা পোড়ার পাশাপাশি ইফতারের টেবিলে ফলও রাখার চেষ্টা থাকে সবারই। তরমুজ বিক্রেতাদের ঘিরে ক্রেতাদের ভিড় চোখে পড়ে। অন্যান্য ফলের মধ্যে কেউ নিচ্ছেন আঙুর, কলা, পেঁপে। ফলের দাম ঠিক আছে, এটা 240 টাকা, ঠিক আছে। দাম বর্তমানে একটু বেশি, কিন্তু বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। রোজার প্রথমে ছিল 150 ডজন, এখন 120 টাকা ডজন, এখন দাম কমছে। সব মিলিয়ে জমজমাট কারওয়ান বাজারের ইফতার বাজার। খাবারের মান, দাম নিয়ে নানা মত থাকলেও ইফতারের প্লেটে এখানকার ফল, ভাজা পোড়া সবই থাকে। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। আদর্শ পরিবার গঠনে নারীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রিন্সিপাল গ্রুপ। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক এভরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শরীফুল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীয়ত উল্লাহ, ডক্টর আবু সাইম ও ডক্টর বদিউল আলম সরকার, বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার সুনামধন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এতে সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে দেশটিতে। খামেনির ছেলে মুস্তফা দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ঝুঁকিতে 7 লাখ প্রবাসী বাংলাদেশি, চরম অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহ। দেশে যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। 9 উপজেলায় পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে পাইলট কৃষিকাজ, জানিয়েছেন কৃষিমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মে মাসে, জানালেন পরিবেশ মন্ত্রী। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ ও অভিযান শিগগিরই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।